আসসালামু আলাইকুম দর্শক, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ২০২৬ বিশ্বকাপের মঞ্চে যদি আবার মুখোমুখি হয় দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল, তাহলে আসলে কার পাল্লা ভারী থাকবে? কে এগিয়ে, কে পিছিয়ে? এই প্রশ্নটাই আজকাল সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে ফুটবল প্রেমীদের মনে। আর ঠিক এই কৌতূহল থেকেই আজকের আলোচনা। শুরুতেই পরিষ্কার করে বলি, এই বিশ্লেষণটি সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। কারো কাছে গ্রহণযোগ্য লাগতে পারে, কারো কাছে নাও লাগতে পারে। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো অনেক বিষয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, কোথাও ভুল মনে হলে সেটাও ধরিয়ে দেবেন। এবার আসি মূল আলোচনায়। প্রথমেই যদি টিম ডেপথের কথা বলি, তাহলে এখানে ব্রাজিল নিঃসন্দেহে আর্জেন্টিনার চেয়ে অনেকটাই এগিয়ে। ব্রাজিলের বেঞ্চ স্ট্রেংথ, বিকল্প খেলোয়াড় আর তরুণ প্রতিভার ভাণ্ডার এতটাই সমৃদ্ধ যে একাদশে ২-৩ জন পরিবর্তন হলেও দলের শক্তি খুব বেশি কমে না। বিপরীতে আর্জেন্টিনার টিম ডেপথ তুলনামূলকভাবে সীমিত। বিশেষ করে ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে দেখলে তাদের অবস্থান কিছুটা চিন্তার। ফিউচার প্ল্যানিংয়ের কথা বললে ব্রাজিলের ভবিষ্যৎ নিঃসন্দেহে অনেক বেশি উজ্জ্বল। ভিনিসিয়াস, রদ্রিগো, এন্ড্রিক, ব্রুনো গিমারারিসদের মতো তরুণদের ঘিরে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজাচ্ছে। তবে শুধু নাম আর প্রতিভাই সবকিছু নয়, এখানে আসে টিম ম্যানেজমেন্ট ও ব্যালেন্সের প্রশ্ন। আর এই জায়গাটিতেই আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে অনেক এগিয়ে। লিওনেল স্কালোনি দীর্ঘ সময় ধরে একই গ্রুপের খেলোয়াড়দের নিয়ে কাজ করছেন। স্কোয়াডে ধারাবাহিকতা আছে, কে কখন কি করবে সেটা খেলোয়াড়রা নিজেরাই জানে। এই বোঝাপড়াটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে ব্রাজিল এখনও সেই নিখুঁত ব্যালেন্স খুঁজে পায়নি। কোচিং পরিবর্তন, সিস্টেম বদল সব মিলিয়ে তারা এখনও পুরোপুরি সেটেল হতে পারেনি। তবে আর্জেন্টিনার বড় দুর্বলতাও আছে, আর সেটা হলো তাদের দলে বয়স্ক খেলোয়াড়ের সংখ্যা। ডিফেন্স থেকে মিডফিল্ড, এমনকি অ্যাটাকিং লাইনেও বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা কেরিয়ারের শেষ প্রান্তে। দীর্ঘ টুর্নামেন্টে এই বয়সের প্রভাব যে পড়তে পারে, সেটাই তাদের জন্য সবচেয়ে বড় সংখ্যা। ব্রাজিল এখানে একেবারেই ভিন্ন ছবি। তারা মূলত তরুণ নির্ভর একটি দল। গতি, ফিটনেস আর এনার্জিতে তারা অনেক এগিয়ে। লিগেসির কথায় আসলে আর্জেন্টিনার নাম বলতেই সবার আগে আসে লিওনেল মেসি। বাস্তবতা হলো, মেসিকে ছাড়া আর্জেন্টিনার আক্রমণ ভাগের কার্যকারিতা অনেকটাই কমে যায়। বড় ম্যাচে সিদ্ধান্ত বদলে দেওয়ার মতো বিকল্প তারকা তাদের হাতে কম। বিপরীতে ব্রাজিল ধীরে ধীরে নেইমার নির্ভরতা থেকে বেরিয়ে আসছে, যা ভবিষ্যতের জন্য তাদের বিশাল প্লাস পয়েন্ট। এখন ব্রাজিলের কাছে একাধিক ম্যাচ উইনার রয়েছে। যে কোনো দিন যে কোনো একজন ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। গোলকিপার পজিশনে তুলনা করলে পেনাল্টি সেভ আর বড় ম্যাচের মানসিক শক্তিতে এমিলিয়ানো মার্টিনেজ নিঃসন্দেহে অনন্য। কিন্তু ওপেন প্লে, পজিশনিং আর কনসিস্টেন্সির দিক থেকে অ্যালিসন বেকার বর্তমানে বিশ্বের সেরা গোলকিপারদের একজন। এখানে ব্রাজিল সামান্য হলেও এগিয়ে। ডিফেন্স লাইনে গেলে ব্রাজিলের শক্তি আরও স্পষ্ট। মার্কুইনহোস, মিলিতাও, গেব্রিয়েলদের নিয়ে তাদের রক্ষণভাগ বিশ্বের অন্যতম সেরা ইউনিট। ফিজিক্যালি ও ট্যাকটিক্যালি দুদিক থেকেই তারা শক্তিশালী। মিডফিল্ডের ক্ষেত্রে অবশ্য আমি আর্জেন্টিনাকেই এগিয়ে রাখব। এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার আর ডি পলের মতো খেলোয়াড়রা শুধু বল কন্ট্রোল নয়, প্রেসিং, পাসিং আর ম্যাচ টেম্পো নিয়ন্ত্রণে বিশ্বমানের পারফরমেন্স দেখাচ্ছেন। অ্যাটাকিং লাইনে গেলে আবার পাল্টে যায় চিত্র। মেসি ছাড়া আর্জেন্টিনার বড় ভরসা খুব একটা নেই, যেখানে ব্রাজিলের ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহা একাধিক দিক থেকে আক্রমণ করতে সক্ষম। কোচিংয়ে কার্লো আনচেলোত্তি ক্লাব ফুটবলে কিংবদন্তি হলেও ন্যাশনাল টিম ফুটবলে স্কালোনির অভিজ্ঞতা, ট্রফি জেতার মানসিকতা আর দল গড়ার দক্ষতা তাকে এই মুহূর্তে এগিয়ে রাখে। সবকিছু মিলিয়ে যদি শেষ কথা বলতে হয়, তাহলে ২০২৬ বিশ্বকাপে আমি আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলকেই 50-50 সম্ভাবনায় রাখব। কারণ একদিকে অভিজ্ঞতা ও ব্যালেন্স, অন্যদিকে তরুণ শক্তি ও গভীরতা। এই দুই শক্তির সংঘর্ষই হতে পারে বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ।